হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব গ্যাসের আচরণ। আমি ইউটিউবে প্রথম ক্লাস গ্যাসের আচরণ দিয়েই শুরু করেছিলাম। প্রথম ক্লাসে আমি অ্যাভোগাড্রোস ল পড়িয়েছিলাম। আজকে পড়াবো অ্যাভোগাড্রো লজে কি দেখেছিলাম না, গ্যাসের যে তোমার আয়তন চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। চাপ বাড়লে গ্যাসের আয়তন কমে, V ভ্যারিজাস 1/P পেয়েছিলাম, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যখন আমার স্থির কেস ছিল না, আমার ভর এবং তাপমাত্রা, গ্যাসের ভর এবং তাপমাত্রা দুটো কোয়ান্টিটি স্থির ছিল। এখন আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র আলোচনা করব। তো চার্লসের সূত্রতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্যাসের আয়তন গ্যাসের তাপমাত্রার সঙ্গে কীরূপে পরিবর্তিত হয় সেটার উপরেই চার্লস যে সূত্র দেন। গ্যাসের আয়তনের সঙ্গে তাপমাত্রার যে সম্পর্ক সেটাই আমরা চার্লসের সূত্র থেকে পেয়ে থাকি। তো দেখো, এখানে চার্লসের আগেও অনেকজন গ্যাসের যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে যে আয়তনে বাড়ে, এটা অনেকেই লক্ষ্য করেছেন, কিন্তু তাদেরকে যে কিভাবে একটা বন্ধনের মধ্যে, একটা সমীকরণের মধ্যে প্রতিষ্ঠা করা যায়, সেই জিনিসটা কিন্তু আগে উদ্ভাবন হয়নি, সেটাই তৈরি করেছিলেন চার্লস। তো এ নিয়ে প্রথম গিয়ে-লুসাক অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। তো গিয়ে-লুসাক 1802 খ্রিস্টাব্দে উনি বলেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ওর যে তোমার যে কোনো গ্যাস নিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যে কোনো গ্যাস নিই, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য সমস্ত গ্যাসের ক্ষেত্রে আয়তন বৃদ্ধিটা কিন্তু একই। সমস্ত গ্যাসের ক্ষেত্রে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা নির্দিষ্ট উষ্ণতা থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওর যে আয়তন বৃদ্ধি সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রায় সমান। এটা 1802 খ্রিস্টাব্দে গিয়ে-লুসাক দেখেছিলেন। রেনো কি বলেন যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে গ্যাসের যে আয়তন হয় তার প্রায় 1/273 অংশ বৃদ্ধি পায়। সমস্ত গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই দুজনের সূত্রকে কাজে লাগিয়ে এদের সমন্বয় করে চার্লস একটি সূত্র দেন। তিনি দেখো, তার আগে একটা জিনিস বলি, আমি যদি আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক বলি, তখন অবশ্যই আমি ভর ও চাপ এই দুটো স্থির রাখবো। আমি ধরো তুমি অঙ্কতে কতটা সবল সেটা দেখতে চাই, আমি যদি অঙ্কের কোশ্চেনের মধ্যে তোমাকে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ঢুকিয়ে দিই, তখন কি অঙ্কতে তুমি কতটা সবল সেটা বুঝতে পারবো? সেরকম আমি ভরের সাথে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক জানতে চাইছি, তার মধ্যে যদি এইগুলো আমি চেঞ্জ করে দিই, তাহলে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা পাবো না। তাহলে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক পেতে গেলে বাকি জিনিসগুলো আমাকে ফিক্সড রাখতে হবে, বাকি জিনিসগুলো কোনো পরিবর্তন করা চলবে না। সেই জন্য ভর ও চাপ এই দুটো আমরা স্থির রাখবো। তাহলে কি বলবো চার্লসের সূত্র না, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
তাহলে চার্লসের সূত্র কি? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আয়তন 1/273 অংশ বৃদ্ধি পায়। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায় তাহলে আয়তন 1/273 অংশ হ্রাস পায়। কত সেটা না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমি ধরে নিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বৃদ্ধি কত হবে না V0/273, V0/273। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাড়ালে আয়তন বৃদ্ধি কত হবে না 2V0/273, 2 × V0/273। এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি, এগুলো আয়তন বেড়েছে, এই পরিমাণ আয়তন বেড়েছে, আয়তন এইটা হয়ে যায়নি, আয়তন এইটা বেড়েছে। তাহলে এখন আয়তন যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলি, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্যে আয়তন বৃদ্ধি কতটা হবে V0 × T/273। এতটা আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে আয়তন কত ছিল V0, বর্তমানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন বৃদ্ধি কত হয়েছে V0 T/273, এই অংশটা বেড়েছে। তাহলে মোট আয়তন যদি আমি VT বলি, VT সমান কত হবে? পূর্বের যে আয়তন ছিল V0 প্লাস এখন যে আয়তনটা বেড়েছে সেটা, তাহলে V0 প্লাস V0 T/273। তাহলে VT সমান কি? V0 কমন নেওয়া যেতে পারে এখান থেকে, দেখতে পাচ্ছ কি? দেখে নিন, V0 এখান থেকে কমন নেওয়া যেতে পারে। V0 কমন নিলে কি পাবো? 1 + T/273। দেখো এটা পেলাম, এটা কি VT সমান V0 × 1 + T/273। এরপর ধরো আমি এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছি, আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করতাম, এটা হচ্ছে বৃদ্ধি, আমি যদি হ্রাস করতাম, এখানে তাপমাত্রা হ্রাস করতাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য কত আয়তন হ্রাস পেত না V0/273 হতো। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য কত হ্রাস পেত? V0 × 2/273 হতো। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য আয়তন হ্রাস কত হতো? V0 T/273। তাহলে দেখো আগে আয়তন কত ছিল V0, এখন আয়তন হ্রাস কত হয়েছে? আয়তন হ্রাস হয়েছে V0 T/273। তাহলে এখন আয়তন কত হয়েছে? পূর্বের আয়তন মাইনাস আয়তন হ্রাস। তাহলে এখন যদি আমি সেটা বলি যে VT বলি, VT সমান কত পাবো না V0 × 1 - T/273। এটা আমি একবারেই লিখে দিলাম, এই পোর্শনটা একবারেই ক্যালকুলেশনটা করে দিলাম। কি হলো না VT সমান V0 × 1 - T/273। তাহলে এখন যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ে তার জন্য আয়তন কত হবে? VT সমান V0 × 1 + T/273। যদি আয়তন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে তার জন্য আয়তন কত হবে? VT সমান V0 × 1 - T/273। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী, আমি উপরটা মুছে দিই, আয়তন বৃদ্ধি বা হ্রাসকে যদি আমি একটা সমীকরণে লিখতে চাই, VT সমান কি লিখব? VT সমান V0 × 1 ± T/273। প্লাস মাইনাস কেন লিখলাম? এটা বৃদ্ধির জন্য যুক্ত হবে, আর যদি হ্রাস হয়, তাপমাত্রা হ্রাস হয়, তাহলে মাইনাস হবে। এ হলো তোমার চার্লসের সমীকরণ। এটাকে যদি আমি গ্রাফে দেখাই, গ্রাফে দেখাচ্ছি, ধরো মুছে দিয়ে, এটা তোমাদের নোট করা হয়ে গেছে আশা করি। এদিকে আয়তন V, এদিকে টেম্পারেচার T, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো আয়তন শূন্য হয়ে যায়নি, একটা আয়তন ছিল, সেটা আমি ধরে নিলাম এখানে V0। এখন বলো তো তাপমাত্রা যদি কমতে কমতে আসে, তখন যদি -273 হয়ে যায়, এখানে তাপমাত্রা যদি প্লাসের সমীকরণটা লিখি, তাহলে VT সমান V0 × 1 + T/273। আচ্ছা এখানে ধরো তাপমাত্রা কমতে কমতে যদি -273 হয়ে যায়, তাহলে আয়তনটাও শূন্য হয়ে যাবে, আয়তন শূন্য হয়ে যাবে। কিন্তু আয়তন শূন্য হয় না, সেটা আমি পরে আসছি। দেখো তাহলে শূন্য অবধি আমি পৌঁছাতে পারবো না, আমি এত দূর অবধি ডট 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 দেবো,
তারপর এটা এইভাবে দেখাবো, তাপমাত্রার সঙ্গে এভাবে বেড়েছে। তাহলে দেখো এই যে এখানে কততে শূন্য হচ্ছে না -273, অ্যাকচুয়ালি হয় -273.15, আমি পয়েন্টটা লিখছি না, আমি -273ই করে দিলাম। আচ্ছা এখানে এটা পুরোটা টানলাম না কেন? কারণ আমি এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতাতে আমি পৌঁছাতে পারবো না, তার জন্যে যতটা পৌঁছাতে পারি মোটামুটি ততটা পর্যন্ত সব দেখিয়ে বাকিটা ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তো এই গেল এটা সমীকরণ। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি না ভিটি সমান V0 প্লাস 1/V0, ভিটি সমান V0 ইন্টু, এই সরলরেখাটার সমীকরণ কি ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273, এটাই হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। এরপর দেখো পরম শূন্য উষ্ণতা মুছে দিতে পারি, মুছে দিই। পরম শূন্য উষ্ণতা, শূন্য উষ্ণতা। দেখো আমি এই সমীকরণ থেকে এটাও মুছে দিই, এই সমীকরণ থেকে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273। আচ্ছা এই সমীকরণে তার টি এর মান যখন -273 ডিগ্রি হয়, টি এর মান টি সমান যখন -273, তখন ভিটি সমান কত হয় না V0 ইন্টু 1 প্লাস -273/273 সমান কত হয়ে যাবে V0 ইন্টু 1 - 1 সমান 0 সমান 0। তাহলে দেখো যে এখানে তোমার কি হয়ে যাচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এসে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। এটা তো সমস্ত গ্যাসের জন্য এটা সমীকরণ, এই সমীকরণটা ছিল সমস্ত গ্যাসের জন্য সমীকরণ, কোনো পার্টিকুলার কোনো গ্যাসের জন্য যে একটা গ্যাসের জন্য এই সমীকরণটা প্রযোজ্য হবে অন্যদের ক্ষেত্রে হবে না এমনটা নয়, সমস্ত গ্যাসের সমীকরণ এটাই। তাহলে সমস্ত গ্যাসের যদি সমীকরণ হয় এখানে টি সমান -273 পেয়ে বসিয়ে আমরা কি পাচ্ছি ভিটি সমান 0, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় কি না পরম শূন্য উষ্ণতা। কেন না এখানে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। বাস্তবে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না, তার আগেই সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন কি শূন্য হয়? গ্যাস তখন গ্যাসীয় অবস্থায় আর থাকে না, তরল হয়ে যায় কি কঠিন হয়ে যায়, গ্যাসের অবস্থার পরিবর্তন হয়ে যায়। এমনটা নয় যে -273 কোনো কারণে পৌঁছে গেলে সেখানে হয়তো কোনো গ্যাসই থাকতো না, ফাঁকা শূন্যস্থান হয়ে যেত, এমনটা নয়, এটা ভুল ধারণা, এই ধারণা রেখো না আর কি। গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, গ্যাসটা অন্যতে তরলে বা কঠিনে কনভার্ট হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়। এরপর দেখো উষ্ণতার পরম স্কেল। -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে প্রতি 1 ডিগ্রি উষ্ণতাকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান করে মাপা হয় তবে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে উষ্ণতার পরম স্কেল বলে। তাহলে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী সেটাকে বলা হয় কি কেলভিন স্কেল বা কেলভিন স্কেল, একে কে হিসাবে লেখা হয়। এর টেম্পারেচারের আগে এই ধরনের টেম্পারেচারের আগে ডিগ্রি ব্যবহার করা হয় না, শুধু কেলভিন। যেমন ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যেমন 10 ডিগ্রি সেন্টিগ্রেড লিখি, সেরকম 10 কেলভিনকে শুধুমাত্র 10 কেলভিন লিখি। তাহলে কি করব না -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরবো, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কি 0 কেলভিন। এরপর যদি আমি বলি যে এক যদি বাড়াই, 1 বাড়ালাম কত হবে -272 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন না 1 কেলভিন। ঠিক আছে, -271 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত না 2 কেলভিন। তাহলে দেখো যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডকে বৃদ্ধিকে কিন্তু 1 করে বৃদ্ধি করেছি, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে নিয়েছি, তারপর যা বৃদ্ধি হচ্ছে সেটাকে 1 করে বৃদ্ধি করছি। তাহলে এই উষ্ণতা অনুযায়ী আমি আমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী হবে, নিম্ন স্থিরাঙ্ক কী হবে, নিম্ন স্থিরাঙ্ক
স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক সমান কি হয়ে যাবে না, নিম্ন স্থিরাঙ্ক আমরা কি জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কি, দেখো আমি এখানে কি করছি, অ্যাকচুয়ালি আমরা যেটা করছি কেলভিন স্কেলে করার জন্যে না, যে আমার যে টেম্পারেচার আছে সেন্টিগ্রেড স্কেলে যে টেম্পারেচার আছে তার সঙ্গে 273 যোগ করছি। এখানে কেন 0 ডিগ্রি পেলাম, -273 -273 প্লাস 273 সমান কত হচ্ছে 0। এখানে দেখো 1 ডিগ্রি, -272 প্লাস 273 কত হয়েছে 1 ডিগ্রি, -272 প্লাস 273 -271 এটা, তাহলে 2 ডিগ্রি। মানে আমি সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেলে করলে তার সঙ্গে 273 যোগ করছি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তোমার নিম্ন স্থিরাঙ্ক হয়, এটা কেলভিন স্কেলে কত হবে, এর সঙ্গে 273 যোগ করে দেবো। তো 0 প্লাস 273 সমান 273 কেলভিন হয়ে যাচ্ছে। আমি যদি বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক, জলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল ফুটতে শুরু করে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডটা কী হয়ে যাবে, 100 প্লাস 273 কেলভিন সমান 373 কেলভিন। তাহলে দেখো সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেল করতে গেলে আমরা কি করব না, সেন্টিগ্রেড স্কেলে যে মান আছে সেই মানের সঙ্গে আমরা 273 যোগ করে নেব, তাহলে সেটা কেলভিন স্কেলে হয়ে যাবে। দেখো এটা ভালো করে বুঝে নাও। তাহলে যদি আমি বলি যে, আমি যদি তোমাকে বলি টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, যদি বলি টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, কেলভিন স্কেলে কত না, কি করব টি ডিগ্রির সঙ্গে 273 যোগ করব, তাহলে কত কেলভিন হবে সেটা, টি প্লাস 273 কেলভিন, টি প্লাস 273 কেলভিন। এই যে একে তোমার এই যে আমরা যেমন সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারকে কোনো যদি টেম্পারেচার ধরি সেটাকে স্মল টি হিসাবে লিখছি, এটাকে বলা হয় ক্যাপিটাল টি হিসাবে লেখা হয়। এটা যদি আমি T1 বলি তাহলে এটাকে T1 বলতে পারবো, বলে তুমি T2ও বলতে পারো, এমনটা নয় যে তুমি T1ই বলতে হবে, তুমি যেটা খুশি ধরতে পারো। যাই হোক, তো এইরকমভাবে কি করা হয়, সেন্টিগ্রেড স্কেল থেকে তোমার কেলভিন স্কেলে করতে গেলে 273 যোগ করতে হয়। দেখো আমরা একটা চার্লসের সূত্রে কাজে লাগাবো। উষ্ণতার চার্লসের সূত্রতে আমরা তোমার চার্লসের সূত্রতে কী পেয়েছিলাম না, সেন্টিগ্রেড স্কেলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধির জন্যে আমার আয়তনের কীরূপ পরিবর্তন হয়, যখন কে স্থির থাকে, যখন এম ও পি স্থির থাকে, তখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্যে আমার আয়তনের বৃদ্ধি বা হ্রাস কীরকম হয়। যদি আয়তন হ্রাস করি, ওই টেম্পারেচার যদি কমাই তাহলে হ্রাস হবে, টেম্পারেচার বাড়ালে বৃদ্ধি হবে। তো সেটা কীরকম হয় সেটা আমরা তোমার চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম। আমি এটাকে তাহলে মুছে দিই, এটা আমি ধরে নিলাম যে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ছিল V0। তাহলে এখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে না, ভিটি যদি হয়, ভিটি সমান T1 বলছি, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি আয়তন ধরলাম V1 সমান কত হবে না, V0 ইন্টু 1 প্লাস কি T1 বাই 273। এটা দেখো আমি এটা 1 প্লাস T1 বাই 273, এটা যদি যোগ করি তাহলে কি পাবো, V1 সমান কি পেয়ে যাব, V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273, এটা পাচ্ছি। একের সঙ্গে 273 যোগ করলে উপরে 273 চলে আসবে। এটা কি, এটা তো আমার কেলভিন স্কেলের টেম্পারেচার, এই 273 সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলে টেম্পারেচার পাই। তাহলে V1 সমান কী পাবো, V0 ইন্টু এটা ক্যাপিটাল T1 বলতে পারি, T1 বাই 273। T1 বাই 273, তাহলে V1 বাই T1 সমান কত পাবো, V0 বাই 273। এরপর দেখো এদিকে আমি এটা যখন টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড না করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছি, T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ধরে নিচ্ছে আয়তন V2। তাহলে আয়তন V2 সমান কী পাবো, V0 ইন্টু 1 প্লাস
T2/273। চার্লসের সূত্র অনুযায়ী এটাই পাচ্ছি আমরা। এরপর এটা যোগ করব, V2 সমান কী পাবো, V0 × 273 প্লাস T2/273। এরপর দেখো আমি সেন্টিগ্রেড টেম্পারেচারের সঙ্গে 273 যোগ করি, যেটা আমি কেলভিন স্কেলে টেম্পারেচার পেয়ে যাব। তাহলে সমান কী পাবো, V0 × এটা আমি কি ধরে নিলাম, ক্যাপিটাল T2/273 V2 সমান। এরপর দেখো আমি V2/T2 সমান কী পেয়ে যাব, V0 × V0/273। আচ্ছা, এটা যদি 1 নম্বর সমীকরণ বলি, এটা 2 নম্বর সমীকরণ বলি, আমি 1 আর 2 তুলনা করে কি পাচ্ছি, যে V1/T1 সমান V2/T2। 1 আর 2 তুলনা করে কি পাচ্ছি, V1/T1 সমান V2/T2 সমান কি না V0/273। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তনটা ফিক্সড, তাহলে কি হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে না। V1/T1 সমান V2/T2 সমান কনস্ট্যান্ট কে, ওপরটা মুছে দিই, নোট করা হয়ে গেছে, সমান কে। তাহলে এটা থেকে বলতে পারি কি, যে V/T সমান কনস্ট্যান্ট কে, বা V সমান কি KT। এখন দেখো এই কনস্ট্যান্টটা যদি তুলে দিই আমি, তাহলে বলতে পারি V সমানুপাতিক T, V সমানুপাতিক T। কনস্ট্যান্টটাকে তুলে দিলাম, এই কে টার্মটাকে কনস্ট্যান্টটাকে তুলে দেওয়ার জন্য আমি সমানুপাতিক দিয়ে এটা তুলে দিতে পারি, V সমানুপাতিক T। তার মানে কি হয়ে যাচ্ছে, স্থির নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়ে যাচ্ছে। দেখো কত ইজি হয়ে গেল। দেখো এটা থেকে আমি কি বলতে পারি, আমার তো এম আর তোমার পি এখনও স্থির আছে, এম আর পি এখনও স্থির আছে, আমরা শুধুমাত্র ভি আর টি এর নিয়ে কাজ করছি। টেম্পারেচার পরিবর্তন করছি, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের কীরকম পরিবর্তন হচ্ছে সেটা শুধুমাত্র এখন দেখছি। আমার কিন্তু এই দুটো টার্ম এখনও, এই দুটো ক্রাইটেরিয়া এখনও ফিক্সডই আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, গ্যাসের আয়তন, তাহলে এটা থেকে কি বলতে পারি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়ে গেছে। তাহলে দেখো আমি V/T সমান কি বলতে পারি, কনস্ট্যান্ট, বা তোমার বলতে পারি V সমান KT, আগেই পেয়েছিলাম V সমান KT। এই সমীকরণগুলো দেখে নাও, আমি এগুলো থেকে অনেকগুলো কাজ করব। তাহলে এখান থেকে বলতে পারি সমান V1/T1 সমান V2/T2 সমান V3/T3, এভাবে বলতে পারি। এই দুটোর ভাগফল কনস্ট্যান্ট, আমার আয়তন আর টেম্পারেচারের ভাগফল কনস্ট্যান্ট। আমি এই দুটো টার্ম, যেমন একটা চেঞ্জ হলে অন্যটা চেঞ্জ হবে, এইটা যদি বাড়ে তাহলে কি হবে, এইটাও সঙ্গে বাড়বে, তখন আমার এটা কি হবে, এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টেই থেকে যাবে। এমনটা তো নয় যে আয়তন তাপমাত্রা না বাড়ালে আপনা আপনি আয়তন বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ালে, যখন আমার এই দুটো ফিক্সড, আমি বারবার বলছি না, এগুলো তোমরা ভেবেই নেবে, যখন তাপমাত্রা বাড়াবো তখন আয়তন অবশ্যই বাড়বে। আবার তাপমাত্রা যদি বাড়ে, আয়তনটাও যদি সঙ্গে বাড়ে, তখন এটা কনস্ট্যান্ট বরাবরই থাকবে। তাহলে V1/T1 সমান V2/T2 সমান V3/T3 বলতে পারি। আচ্ছা, এটা থেকে যদি আমি গ্রাফ আঁকি, গ্রাফ কীরকম আঁকবো, দেখো আমি এটা y সমান mx প্লাস c, প্রথম ভিডিওতে আমি এটা গ্রাফ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে y সমান mx প্লাস c, আমি তাহলে v কে রাখছি তোমার y এর দিকে, এদিকে v, এদিকে রাখলাম t, এদিকে t রেখেছি। দেখো তাহলে y সমান kt, এই v সমান kt, তাহলে cটা 0 হয়েছে। তাহলে এখান মূল বিন্দু থেকে শুরু হবে, আমার দেখো স্লোপটা কি আছে, প্লাস কে আছে, মাইনাস নেই, ধনাত্মক স্লোপ হবে, মানে এইদিকে যাবে এইভাবে। এটাই হবে সমীকরণ। কার সাথে কার সম্পর্ক এটার, না ভলিউমের সাথে টেম্পারেচার, আয়তনের সঙ্গে তাপমাত্রার গ্রাফ। ঠিক আছে, বুঝতে পারলে? মুছে দিতে পারি।
আরেকটা জিনিস দেখো, আচ্ছা তোমাকে যদি বলে দেয় এভাবে যে এদিকে টি দিয়ে দিলো, এদিকে ভি, তখন কি গ্রাফটা আঁকা যাবে না? তখন গ্রাফটা কীরকম হবে? এরকমই হবে। তখন তুমি এভাবে সাজিয়ে নিতে পারো যে টি সমান কি ভি বাই কে, তখন এটার যে স্লোপটা 1/k হয়ে যাবে, স্লোপটা চেঞ্জ হয়ে যাবে। আগে কি ছিল কে, এখন হয়ে যাবে 1/k। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, এটা দেখবে এইগুলো নিয়ে স্লোপ কীরকম হয় বা কেন কোনটা স্লোপ হয় সে নিয়ে আমি অনেক কিছুই বলেছি, সেটা দেখে নেবে, তাহলে এটা বুঝতে পারবে। স্লোপ 1/k হয়ে যাচ্ছে। গ্রাফ এরকমই হবে, মূলবিন্দু থেকেই শুরু হবে, মূলবিন্দু এখানে, মূলবিন্দু থেকেই শুরু হবে, পজিটিভ স্লোপ হবে। এদিকে নেগেটিভ থাকলেই নেগেটিভ স্লোপ হবে, নাহলে সর্বদাই পজিটিভ স্লোপ হবে। এখানে পজিটিভ নেগেটিভ নেই, পজিটিভে আছে, অতএব ধনাত্মক স্লোপেই হবে। নতি, স্লোপ মানে নতি। তাহলে এটা আমি মুছে দিতে পারি। দেখো বয়েলের সূত্রতে, বয়েলের সূত্রতে আমরা কি পেয়েছিলাম? আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক, সেটা কি হয়েছিল? ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে, যখন কে স্থির ছিল, এম ও টি স্থির, যখন ভর ও তাপমাত্রা স্থির ছিল বয়েলের সূত্র অনুযায়ী। চার্লসের সূত্র কি পেয়েছি? চার্লসের সূত্র থেকে কি পেয়েছি না, ভি সমানুপাতিক টি, যখন কে স্থির, এম ও কে স্থির, পি স্থির, এম ও পি স্থির। যখন আমি এগুলোকে সবগুলোকে পরিবর্তন করব ভর বাদ দিয়ে, ভরটা এখনও পর্যন্ত, ভরও চেঞ্জ করব পরে, অ্যাভোগাড্রো সূত্র আসার পর আমরা ভর চেঞ্জ করব, তার আগে পর্যন্ত ভর চেঞ্জ করব না। যদি আমরা শুধুমাত্র ভরটাকে ফিক্সড রাখি, তাপ ও চাপ দুটোকে একসাথে পরিবর্তন করি, তখন কীরকম হয়ে যাবে সমীকরণটা? তখন হয়ে যাবে যে তোমার ভি সমানুপাতিক টি/পি, ভি সমানুপাতিক টি/পি। এখানে কে স্থির আছে, এম স্থির, এখানে কিন্তু সবাই পরিবর্তনশীল হয়নি, এমটা এখনও স্থির আছে, এম এখনও স্থির আছে। ঠিক আছে, এমটা তখন পরিবর্তন করব অ্যাভোগাড্রো সূত্রের পর। অ্যাভোগাড্রো সূত্রতে আমরা মূল সংখ্যার সঙ্গে আয়তনের সম্পর্ক পাবো, তারপর আমরা এম চেঞ্জ করব। তাহলে দেখো এখানে এম স্থির আছে, ভি এর সাথে টি এবং পি এর সম্পর্ক, যখন এই তিনটাই পরিবর্তন হচ্ছে একসাথে, ভি টি পি একসাথে পরিবর্তন হচ্ছে, তাহলে এটা দেখে আমি বলতে পারি ভি সমান কে টি বাই পি, কে টি বাই পি, বা পিভি বাই টি সমান কে। তাহলে পিভি এর গুণফলকে টি দিয়ে ভাগ করলে সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। যখন নির্দিষ্ট ভরের গ্যাস থাকবে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে এটা হবে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই এটা হবে। তাহলে দেখো আমি এটা থেকে বলতে পারি সমান P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3, এভাবে বলতে পারি। আমি এই ক্লাসে অঙ্ক করাচ্ছি না, অঙ্কের জন্য আমি আলাদা একটা ক্লাস নেব, একটাই ক্লাস নেব, সমস্ত অঙ্ক করিয়ে দেবো সেখানে। সমস্ত অঙ্ক কীভাবে অঙ্কগুলো করবে সেগুলোও বলে দেব, যে কিভাবে অঙ্কগুলো করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কি কি প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে, এককগুলো এক রকম করতে হবে, কোন এককে করলে অঙ্কগুলো করতে সুবিধা হবে, সমস্তগুলোই আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় আমরা করলাম, সেখান থেকে কি পেলাম যে পিভি বাই টি সমান কে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3। তাহলে এই গেল তোমার বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এরপর আমরা পড়াবো অ্যাভোগাড্রো। আজকে এই পর্যন্তই থাক, এখানেই শেষ করলাম আজকে।